একটা নোটস ভিডিও দাও তো। কথাটা শুনে আমার গার্লফ্রেন্ড অবাক হয়ে গেল। সে আবার পুনরায় জিজ্ঞেস করলো, হোয়াট? কি বললে তুমি? কি বলেছি শোনো নাই? তোমার একটা নোট পেক বা নোট ভিডিও দাও। এই, কি হয়েছে তোমার বলো তো? কি সব আজে বাজে বকতেছ? কোনো কিছু আজে বাজে না। তোমার সাথে 5টা বছর ধরে রিলেশন করতেছি। আমাকে তুমি কে দিয়েছো বলো তো? ঠিক মতো তো একটা বারও লিপ কিস দিতে দিলে না। অথচ আমার ফ্রেন্ডরা রিলেশন করে ডেটে যায়, আরও কত কিছুই না করে। আমি তোমার কাছে সামান্য নোট পেক বা ভিডিও চেয়েছি। আচ্ছা, নিলয় রাখছি। কালকে আমার সাথে দেখা করবে। তুমি যদি আমাকে মেসেঞ্জারে নোট পিক বা নোট ভিডিও না দাও, তাহলে তোমার সাথে এই পর্যন্তই সমাপ্তি। আমি চাই না এমন রিলেশন করতে। কালকে দেখা করো। যা চাইবে ঠিক তাই পাবে। নীলা ফোন কেটে দিল। আমি আর আগ বাড়িয়ে ফোন দিলাম না। নীলা তো বলেই দিল, কালকে আমি যা চাইবো তাই দিবে। জানি নীলা সারাটা রাত কাটবে, একটুও ঘুমাতে পারবে না। হয়তো নীলা আমাকে নিয়ে ভেবেছে আমি অন্য 10জন ছেলেদের মতো না। এইসব নোট বা রুমডেট নিয়ে কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু সমস্ত ভাবনার ছেদ ঘটিয়ে কেসব বলতেছি। নীলা যা ভাবে ভাবুক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নীলাকেও আমি কম ভালোবাসি না। প্রতিটা মুহূর্তে নীলাকে নিয়েই ভাবি। চোখের সামনে নীলার প্রতিটি কথা, আচরণ ভেসে থাকে। নিজে বা অন্য কাউকে সুখী রাখতে হলে বিপরীতের মানুষটার কষ্ট বইতে হবে। নীলা আমাকে ভালোবেসেছিল আচরণ আর ব্যবহারের কারণে। কলেজ লাইফে বেশ অগোছালো ছিলাম। বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেই থাকতো। আমিও ছ্যাবলা মার্কা হাসি দিয়ে ওদের সাথেই থাকতাম। তার মাঝেও আমি ক্লাসে পড়াশোনার দিক থেকে টপে ছিলাম। স্যারেরা আমাকে ভালোবাসতো। একদিন স্যার আমাকে ক্লাসে অনেক বড় ধরনের অপমান করেছিলেন। অপমান করার কারণ হলো, স্যার বায়োলজি ক্লাসে একটা প্র্যাকটিক্যাল শেখাচ্ছিলেন। আমি স্যারের কথা শুনে হা হা শব্দ করে গালের 32 দাঁত বের করলাম। স্যার এমন একটা কথা বলল, সাথে সাথে 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর স্যারও আমাকে ক্লাস থেকে বের করে দিল। মন খারাপ করে একটা গাছের নিচে বসেছিলাম। তার কিছুক্ষণ পরে নীলা আমার পাশে এসে বসলো। ও হ্যাঁ, নীলা ছিল আমার ক্লাসমেট। নীলা আমাকে বিভিন্ন কথা বলল। সেই দিন থেকে নীলা আমার ফ্রেন্ড হয়ে গেল। যাই হোক, পরের দিন সকাল 10টায় নীলা আমাকে ফোন দিল। ফোন দিয়ে আমাদের সেই চিরচেনা স্থানে যেতে বলল। আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। নীলা আমাকে একটা পারফিউম দিয়েছিল। সেই পারফিউম ব্যবহার করে রওনা দিলাম। নীলার কাছে গিয়ে দাঁড়ালাম। কাছে গিয়ে দাঁড়িয়ে কিছু বলার আগেই বলল, চলো। কোথায়? আমার বান্ধবীর বাসায়। অনেক ম্যানেজ করে ওর বাসা ফাঁকা করেছি। তবে হ্যাঁ, আজকের পরে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না। আমাকে আজ তোমার কাছে বিলিং করে দেব আমার শরীর। তোমার ইচ্ছা মতো শখ মেটাবে। খুব নিখুঁতভাবে আজকে গণনা করবে আমার শরীরে কতগুলো তিল আছে। কিন্তু কোনো কিন্তু নয়। যা লাগবে সব আমি ফার্মেসি থেকে নিয়েছি। নীলা একটা রিক্সা ডাক দিয়ে আমাকে বসতে বলল। দুজনে পাশাপাশি বসে আছি। কিন্তু নীলার শরীর আমার শরীরে স্পর্শ লাগলো না। রিক্সার এক কোণে চুপচাপ বসে আছে আর চোখ দিয়ে অঝরে কান্না করতেছে। আমিও চুপচাপ বসে আছি। নীলার হাত ছুতে যাব, অমনি নীলা হাত ছিটকে নিল। নিজেকে কেন যেন অমানুষ মনে হলো। নিজেকে ঘৃণা লাগতে শুরু করবে। ধুর, কি ভাবতেছি? আমি তো বীর পুরুষ। রিলেশন করে যদি সেক্স না করতে পারি, তাহলে আমি কেমন মানুষ? আহ, আজকে ফেসবুকে স্টেটাস দেব, ব্রেকিং নিউজ ঘোষণা করে লিখব। রুম ডেটের মানেটা আজকে বুঝতে পারলাম। আহ, নীলার নষ্ট দেহ আমার গ্যালারিতে ভর্তি থাকবে। নোট ভিডিও আর নোট পিক ভাইরাল হবে ফেসবুকে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে রিক্সা ব্রেক করলো। নীলা আমাকে নামতে বলল। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে আমাকে তার পিছন পিছন যেতে বলল। আমি নীলার পেছন পেছন হাঁটা শুরু করলাম। ওর বান্ধবীর বাসায় গিয়ে আমাকে বসতে বলল। ওর বান্ধবীদের বাসায় কেউ নাই। নীলার কাছেই তাদের বাসার চাবি ছিল। নীলা আমাকে বলল, 2 মিনিট ওয়েট করো, আমি ওষুধ খেয়ে আসি। তুমি চাইলে শার্ট প্যান্ট খুলে রেডি থাকতে পারো। আর হ্যাঁ, কন্ডম আমার ব্যাগে রাখা আছে, ওটা নিয়ে নাও। আমি নীলাকে থামিয়ে বললাম, হা হা হা,
তুই কি ভেবেছিস তোর মতো নষ্ট মেয়ের সাথে মেলামেশা করব আমি? আরে ধুর, তোর চাইতে অনেক সুন্দরী মেয়েদের সাথে মেলামেশা আমি করি। রাতের পর রাত সুন্দরী মেয়ে নিয়ে হোটেলে রাত কাটায়। আমি কি না তোরে? থু। নীলা শোন, তুই কি যেন বলেছিলি? আজ থেকে তোর সাথে আমি আর যোগাযোগ করব না। আরে তুই করিস না আমার সাথে যোগাযোগ। আমার কথা শুনে নীলা মেঝেতে বসে পড়ল। নীলাকে এইসব বলে আমি ওর বান্ধবীর বাসা থেকে বের হয়ে আসলাম। আমি নীলাকে যখন এইসব বলেছিলাম তখন আমার বুকটা খণ্ড বিখণ্ড হয়ে গেছিল। দু চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। পিছনে ফিরে নীলার দিকে তাকানোর রাইট আমার নাই। নীলা আমাকে ভালোবাসে। আজ ভালোবাসাকে জয় করতেই নীলার শরীর বিলীন করতে আমার কুপ্রস্তাবে রাজি হয়েছিল। আমিও নীলাকে আমার চাইতেও অনেক বেশি ভালোবাসি। অস্তিত্বে মিশে আছে নীলা, তারপরেও কিছু করার নাই, কারণ পরিস্থিতি বাধ্য করেছে আমাকে এইসব ব্যবহার করতে। এর মূল কারণ নীলার বাবা। নীলার বাবা আমাকে হাত জোর করে বলেছে নীলাকে ভুলে যেতে। নীলার বাবা আমাকে যেভাবে অনুরোধ করেছে তাতে তার কথার অমান্য আমি করতে পারবো না। যদি আমার শরীরে মানুষত্ব বোধ থাকে আর আমি যদি এমন বিহেভ না করতাম, তাহলে আমাকে কখনোই নীলা ভুলে যাবে না। আর যদি হঠাৎ করে ব্রেকআপের কথা বলতাম, তাহলে নীলা কিছুতেই মেনে নিতে পারতো না। কষ্ট পেয়ে অন্য পথ বেছে নিত, হয়তো সুসাইড করতো। আর নীলার পরিবার নীলাকে প্রচণ্ড ভালোবাসে। তারা চায় না নীলার অমতে কিছু করতে। তারপরেও কিছু করার নাই। ওই যে বললাম, পরিস্থিতির শিকার। আর আজ যদি আমি এমনটা না করতাম, তাহলে নীলা আমাকে ভুলে যেতে পারতো না। আজ থেকে আমি নীলার কাছে ঘৃণার পাত্র। যতদিন বেঁচে থাকবে নীলা আমাকে ঘৃণার চোখে দেখবে। হা হা হা, কি অদ্ভুত! ভালোবাসার মানুষটিকে ঘৃণার চোখে দেখবে। আমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, তা অনেক আগেই ঠিকঠাক করে রেখেছি। হঠাৎ করে অন্য শহরে গেলে নীলা আমাকে পাগলের মতো খুঁজত। আজ থেকে আর খুঁজবে না নীলা। আজ থেকে আমাকে ঘৃণার চোখেই দেখবে। বাসায় গিয়ে সব কিছু গুছগাছ করে অন্য শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে যাওয়ার সময় নীলার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলল নীলা সুসাইড করেছে। আমি নীলার সুসাইডের কথা শুনে নীলার বাবাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি নীলয় বলছি। আঙ্কেল, নীলার অবস্থা কি? নীলা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে, সাথে ওর হাতের রগ কেটে ফেলেছে। ভাগ্য ভালো ওর বান্ধবী সময় মতো এসে এই অবস্থা দেখেছে। ডক্টর ওয়াশ করে শরীর থেকে সব পয়জন বের করেছে, এখনও জ্ঞান ফেরেনি। আঙ্কেল, আমি নীলার জীবন থেকে অনেক দূরে সরে এসেছি। চিন্তা করবেন না, আমি নীলার জীবনে আর কখনোই ফিরব না। তবে প্লিজ নীলার দিকে একটু খেয়াল রাখবেন। নীলার বাবার সাথে কথা বলা শেষ করে গাড়ির জানালা থেকে ফোনটা বাইরে ফেলে দিলাম। ফোন ফেলে দিলেই কি নীলাকে ভুলে যাওয়া যাবে? ওর মোবাইল নাম্বার আর সব কিছুই আমার ফোনে গেঁথে রয়েছে। নীলার চেহারা যে সবসময় আমার চোখের সামনে ভেসে ওঠে। আজ কত বড়ই না নীলাকে অপমান করলাম। নীলার কাছে নোট বা একজনের বাসায় গিয়ে ডেট করতে চলে গেলাম। নিজের শরীরে মাংস এখন নিজেরই চিবিয়ে ছিঁড়তে ইচ্ছে করতেছে। টানা 6 ঘন্টা গাড়িতে চলার পরে অন্য শহরে পৌঁছালাম। সেখানে গিয়ে বড় ভাইয়ের বাসায় উঠলাম। ভাই ভাবি আমাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেলেন। তাদের সাথে তেমন কথা না বলে ফ্রেশ হয়ে গেস্ট রুমে গেলাম। ভাবি আমার কাছে এসে বসলেন। আমার মন খারাপ তা ভাবি আগেই বুঝতে পেরেছে। আর হ্যাঁ, ভাবি আগে থেকেই নীলার ব্যাপারে জানতো। সে এসেই জিজ্ঞেস করলো, কী রে ছোট, মন খারাপ কেন? নীলার সাথে কিছু হয়েছে? ভাবি, আমি আপাতত একা থাকতে চাই। আর প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, নীলার কথা আমার কাছে কোনোদিন জিজ্ঞেস করবে না। তোমার দুইটা পায়ে ধরি। আচ্ছা ঠিক আছে, এত দূর থেকে এসেছো, হালকা কিছু খেয়ে নাও। ভাবি, আমি আপাতত কিছুই খাবো না, এখন তুমি যাও। ভাবি রুম থেকে চলে গেল। নীলাকে খুব দেখতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে নীলা কেমন আছে। পকেট থেকে হাত দিয়ে মোবাইল বের করতে গেলাম। খেয়াল ছিল না যে গাড়ি থেকে মোবাইল ফেলে দিয়েছি। শেষ সম্বলটুকু ফেলে দিলাম। নীলার নাম্বার মুখস্থ থাকলেও এই মুখে নীলাকে ফোন দেওয়ার সাহস নাই। ধুর, কি ভাবতেছি! আমি তো আমার আর নীলার ভালোবাসা নিজ হাতেই কবর দিয়ে এসেছি। এমনকি নীলাকে মৃত্যুর কাছে ঠেলে দিলাম। আমার এসব মানায় না। আমি একটা গেমার।
আমি ভালোবাসার মানুষদের কাছে নোট চাইতে পারি। আমি তো অমানুষ। আমার আর কুকুরের মাঝে পার্থক্য কোথায়? অথচ কিছুদিন আগেও কেউ রেপ করলে তার প্রতিবাদ করতাম। আচ্ছা বলুন তো, নোট চাওয়া আর রেপ করার মাঝে কি কোনো পার্থক্য আছে? হুম, কোনো পার্থক্য নাই। আজ আমি রেপ করেছি নীলাকে। আমার শাস্তি পাওয়া দরকার। ভাইয়ের বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার মূল উদ্দেশ্য একটা 2 টাকার ব্লেড কেনা। আরে ধর, আমি তো কাপুরুষ। ব্লেড আমি কিনবো কিভাবে? তার চেয়ে বরং 1 প্যাকেট সিগারেট কিনে নিই। সিগারেট ফুঁকতে ফুঁকতে ভালোবাসা ভ্যানিশ করে দেব। না, এটা ভালোবাসা না। ভালোবাসলে তো আজ নীলার এই অবস্থা হতো না। সন্ধ্যার পরে আমার ভাইয়া বাসায় আসার পরে রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে বসলাম। খাবার খেতে খেতে ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার জবটা ছেড়ে দিয়ে একেবারেই চলে এসেছি। আমাকে এখানে ছোটোখাটো একটা চাকরি ম্যানেজ করে দাও তো। আর হ্যাঁ, ছোট একটা বাসা খুঁজে দিও। তোমাদের বাসায় বা কতদিন থাকবো? নিলয়, কী সব ফালতু বলতেছো? আমরা কি কিছু বলেছি? আর তুমি তো আমাদের বাসায় মাত্র কয়েক ঘন্টা আগেই আসলে। আগে কিছুদিন আমাদের বাসায় থেকেই দেখো। নাকি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো? ভাবি কথাগুলো বলল। নিলয়, কী রে ভাই, কি হয়েছে? বিয়ে শাদীর ইচ্ছা হয়েছে নাকি? হা হা হা। আমাদের তো দেখা উচিত ছিল। আমার ভাইটা বড় হয়ে গেছে। ভাবি ভাইয়া, কি বলতেছো? জব তো আমার করা লাগবে, তাই না? আচ্ছা, খেয়ে নে, পরে কথা বলবো। রাতের খাওয়া দাওয়া করে কাত হয়ে একপাশে শুয়ে আছি। এরই মাঝে ভাইয়া ভাবি রুমে আসলো। আমাকে ভাইয়া ডাক দিয়ে উঠালো। নিলয়, কি শুয়ে পড়ছিস? ওঠ, আজকে আমরা গল্প করব। অনেকদিন পরে আসলি আমাদের এখানে। ভাইয়ের ডাক শুনে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলাম। হা হা হা। ভাইয়া, গল্প? গল্প তো আমি বানিয়ে চিরতরে আমার শহর থেকে চলে এসেছি। শুনবে গল্প? তাহলে শোনো। ভালোবাসি, একটা মেয়েকে বড্ড ভালোবাসি। ওর নাম নীলা, যার সাথে আমার পরিচয় আরও 5 থেকে 6 বছর হয়েছে। সেই কলেজ লাইফ থেকে আমরা রিলেশনে জড়িয়েছিলাম। খুব ভালোভাবে দিনকাল পার করছিলাম। সব দিক দিয়ে ঠিকঠাক ছিল। নীলা সিদ্ধান্ত নেয় আমরা বিয়ে করব। কতদিন আর এভাবে রিলেশন করে থাকবো? দুজনে সিদ্ধান্ত নেই আমাদের দুই পরিবারের সবাইকে জানাবো। নীলার পরিবার নীলাকে অনেক ভালোবাসে। নীলার ধারণা ছিল আমাদের সম্পর্ক মেনে নেবে ওর পরিবার। সেই ধারণা অনুযায়ী নীলার পরিবারকে জানায় আমাদের সম্পর্কের কথা। কিন্তু নীলার সেই ভাবনা ছেদ ঘটিয়ে ওর বাবা আমাদের সম্পর্ক মেনে নিতে পারে না। আসলে নীলার বাবার কোনো দোষ ছিল না। তিনি পরিস্থিতির শিকার হয়ে আমাদের ভালোবাসা মেনে নিতে পারেনি। নীলার বাবা ব্যবসার পার্টনারের কাছে অনেক টাকা দেনা হয়ে আছে। নীলার বাবার ব্যবসায় সেই পার্টনার সমস্ত টাকা দিয়ে তার ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু তার শর্ত, নীলাকে সেই পার্টনারের ছেলের সাথে বিয়ে দিতে হবে। আর নীলার বাবার এখন এমন অবস্থা যে সেই টাকা ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। আর এই বিষয়টা নীলা জানতো না। তাই নীলার বাবার কথায় আমার নীলাকে ভুলে যেতে হয়েছে। নীলার কাছে আমি প্লেবয় হিসেবে পরিচিত হয়েছি। নারীজাতকে অসম্মান করেছি। অনেক অপমান করেছি মেয়েটাকে। অনেক খারাপ খারাপ ব্যবহার করে নীলার কাছে আমাকে ঘৃণার পাত্র হতে হয়েছে। আমার খারাপ প্রস্তাবেও নীলা রাজি হয়েছিল। নীলার শরীর আমার কাছে বিলীন করতেও রাজি হয়েছিল, একমাত্র নীলার ভালোবাসা প্রমাণ করার জন্য। আর এখন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীলা। সুসাইড করার জন্য হাতের রক কেটেছে, আর অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছে। আর কখনো নীলার সাথে যোগাযোগ হবে না। কখনো নীলার সামনেও যেতে পারবো না। ভাইয়া বলো তো, একটা মেয়ের এত কিছুর জন্য আমি তো একটা অমানুষ হয়ে গেলাম। আমার বেঁচে থাকার কি আদৌ কোনো অধিকার আছে? এখন বলো ভাইয়া, আমি কি করতে পারি? আমাকে খারাপ বানানো ছাড়া নীলার কাছ থেকে দূরে সরে যাওয়ার কোনো উপায় ছিল না। এত কিছু কেন করতে গেলি ভাই আমার? এইসব করার আগে তো তুই অন্য কিছু ভাবতে পারতি, বা আমরা ছিলাম, আমাদের জানাতে পারতি। আমরা তো তোর অমতে যেতাম না। আচ্ছা, চিন্তা করিস না। দরকার হলে নীলার বাবার পার্টনারের কাছে নীলাকে ভিক্ষা চাবো। আমরা আছি তোর সাথে। ভাইয়ের কথাগুলো ছিল সান্ত্বনামূলক কথা। নিজের মনকে শক্ত রাখতে পারছি না কোনোভাবেই।
আমি তো কাপুরুষ, ভালোবাসাকে জয় করতে পারলাম না। কি করলাম আমি? কোনো এক ছুটিতে আমি ভাইয়া ভাবি নীলাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রায় 7 মাস পরে ভাইয়ার বাসায় যাওয়ার কিছুদিন পরে ভাইয়া আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিয়েছে। আমি ভাইয়া ভাবিদের বাসায় আছি। গাড়ি ছুটছে আপন গতিতে। গাড়ির স্পিড যেন কোনোভাবেই বাড়ছে না। আমার বেহায়াপনা মনটা আর কাপুরুষতা নীলার আকর্ষণে ছুটে চলছে। ফিরে পাবো কি আমার ভালোবাসাকে? নীলা আমাকে যে ভুল ভেবেছে সেই ভুলটা ভাঙবে তো। নীলাদের বাসায় গেলাম, গিয়ে নীলাকেই খুঁজলাম। পরে জানতে পারলাম আরও 3 মাস আগে নীলার বিয়ে হয়েছে। মাথায় বাজ ভেঙে পড়ল। তারপরও বিশ্বাস হলো না। নীলাদের বাসার গেটের সামনে সেই দুপুর থেকে এখন রাত 11টা পর্যন্ত দাঁড়িয়ে বসে কাটাচ্ছি। ভাইয়া আর ভাবিকে কিছু না বলতে দিয়ে পাঠিয়ে দিলাম। নীলার বাবাও আমাকে একবার দেখেছে কোনো কিছু না বলেই বাসার মধ্যে চলে গেল। বাসার সামনে ফুটপাতে একটা দোকান ছিল। আমি সেই দোকানের ছাউনির নিচে বসে একটার পর একটা সিগারেট শেষ করছি। সেখানে বসে হেলান অবস্থায় গভীর ঘুমে মগ্ন হলাম, বুঝতেই পারলাম না। ফজরের আজান যখন কানে ভেসে উঠল, আমার ঘুম ভেঙে গেল। ভোরবেলায় নীলার বাবা নামাজে যায়। আমি সেই অপেক্ষা করতে লাগলাম। নীলার বাবা নামাজ শেষ করে জগিং করতে বের হয়েছেন। আমি আস্তে আস্তে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সেও আমাকে দেখে থমকে গেল, পাশ কেটে হাঁটা দিতে গেল। আঙ্কেল, প্লিজ যাবেন না, আপনার সাথে জাস্ট কিছু কথা ছিল, তারপরেই চলে যাব। কি কথা বলো? নাকি আমার মেয়েকে অসুখী রাখার জন্য আবার এসেছো? ছি ছি, কি বলছেন আঙ্কেল? আমি নীলার সাথে একটু দেখা করব, প্লিজ। ওর বাসার ঠিকানা একটু দিন। না, নীলা সুখেই আছে। আর প্লিজ নীলার সামনে যেও না। নীলার শ্বশুরবাড়ির লোকজনে যদি জানতে পারে তাহলে নীলাকে পদে পদে অপমান করবে। আঙ্কেল, কেউ কিছুই জানবে না। আপনি বরং নীলার স্বামীর ঠিকানা দিন, আমি তার সাথেই দেখা করব। নিলয়, প্লিজ আমার এই অনুরোধটুকু রাখো, প্লিজ। আপনি কি ভাবেন আমি চাইলে নীলার সাথে এমন না করে নীলাকে বিয়ে করতে পারতাম? আপনার অমতেই নীলা আমাকে বিয়ে করতো। যেটা বলতাম নীলাকে, সে ঠিক সেটাই করতো। আজ আপনার জন্য আমরা দুইটা মানুষ মৃত। সব কিছু আপনার জন্যই হয়েছে। আপনি আমাদের কষ্ট কিভাবে বুঝবেন? আরে আপনি তো সবসময় স্বার্থের পিছে ছুটছেন। কখনো কি আপনার মেয়ের কথা ভেবেছেন? সে কি অন্যের হয়ে খুব ভালো থাকবে? মোটেও না। দুইটা মানুষ দুই প্রান্তে থাকবো, বাট আমাদের মন দুইটা, ঠিক চৌম্বকের মতো আকর্ষণ করতে থাকবে। যাকে আপনাকে বলে কী লাভ? আপনাকে পিতার সম্মান দেখিয়ে সব কিছু মাথা পেতে মেনে নিয়েছি। ভালো থাকবেন। নীলার বাবা মাথা নিচু করে হেঁটে গেছে। কথাগুলো অনেক রাগ নিয়েই বললাম। তাছাড়া আর কিছুই করার নাই। আমি যে এলাকায় থাকতাম সেই এলাকায় গেলাম। সেই এলাকার অনেক মানুষের সাথে চলাফেরা আছে। ওদের সাথে দেখা করেই চলে যাব। পরে এক বন্ধুর কাছে জানতে পারলাম নীলার স্বামী রাহুল ইন্ডাস্ট্রির এমডি, এবং নীলার স্বামীর নামই রাহুল। আমি সেই ইন্ডাস্ট্রির ঠিকানা নিয়ে চলে গেলাম। অফিসের বারান্দায় বসে আছি, কারণ নীলার স্বামী এখনও আসেনি। প্রায় ঘন্টাখানেক বসার পরে জানতে পারলাম নীলার স্বামী মিস্টার রাহুল এসেছে। তার অফিসের পিয়নকে জানিয়ে রেখেছিলাম যে তাদের বসকে জানাতে যে একটা লোক তার সাথে দেখা করতে এসেছে। নীলার স্বামী আমাকে ডেকে পাঠালেন। আমি মিস্টার রাহুলের রুমে প্রবেশ করলাম। তিনি মাথা ওঠাতেই আমি চমকে উঠলাম। এই তো সেই রাহুল, যে রাহুল কয়েকটা রেপ কেসের আসামি। এবং আমরা যখন অনার্স ফাইনাল ইয়ারে ছিলাম তখন আমাদের এক ব্যাচ নিজের একটি মেয়েকে র্যাপ করেছিল। সেই মেয়েটি থানায় মামলা করার পরেও কোনো সঠিক বিচার পায়নি। বাবা অগাধ টাকার বিনিময়ে সব কেসের ফয়সালা করত। মেয়েটি সঠিক বিচার না পেয়ে আত্মহত্যা করে মারা গেল। আর এই রাহুল কিনা এখন বুক ফুলিয়ে চলাফেরা করছে। আচ্ছা, নীলা কি এইসব বিষয়ে কিছুই জানে না? নীলার বাবা বিয়ে টাকার জন্য সব কিছু ভুলে গেছেন। কিভাবে নীলার জন্য মানিয়ে নিয়ে পারলো এই জানোয়ারটাকে? কী ব্যাপার, আপনি চুপ কেন? আর এভাবে অন্য মানুষ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? সরি, হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চিন্তিত হয়ে গেলাম। কী জন্য আসছেন বলেন? পিয়ন বলল, আপনি অনেক আগে এখানে এসেছেন। জি।
আসলে আমি এই শহরে এসেছি একটা চাকরির জন্য। এক বন্ধু বলল আপনার এখানে নাকি কর্মচারী নেবেন, তাই জানতে আসলাম আমার কি কি আনতে হবে বা আগে কোন ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। আসলে কথাটা মিথ্যা বললাম। এই মুহূর্তে নীলার কথা ওঠালে ফেঁসে যেতাম। কাগজপত্র কিছু এনেছেন? না স্যার। ঠিক আছে, কালকে নিয়ে আসবেন। এখন আসুন, আমার একটা জরুরি কাজ আছে। ওকে স্যার, আমি চলে আসলাম। মাথার মধ্যে এখন অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। ইচ্ছা করতেছে এই রাহুলকে খুন করে কুত্তা দিয়ে খাওয়াইতে। নেমো খারাপ একটা। জানি না কত মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আর কত মেয়ের জীবন ধ্বংস করেছে। ভাবছি জানোয়ারটা নীলাকে কেমনভাবে রেখেছে। নীলা কি সুখী আছে? আমার নীলার সাথে কথা বলা দরকার। খুব জানতে ইচ্ছে করছে নীলা কেমন আছে। নীলা আমাকে যে বান্ধবীর বাসায় নিয়ে গিয়েছিল, আমি সেই বান্ধবীর বাসায় গেলাম। গিয়ে নীলার খোঁজ খবর নিলাম। নীলাকে নাকি নীলার বাবার বাসায় যেতে দেয় না নীলার শ্বশুরবাড়ির লোকজনে। এখন নীলার বাবার কাছে আগের পাওনা টাকা ফেরত যাচ্ছে নীলার শ্বশুর। তার মানে নীলা সব জানতে পারছে যে নীলার বাবা এই পাওনা টাকার জন্যই নীলাকে রাহুলের সাথে বিয়ে দিয়েছে। আমি নীলার সাথে কেন সেদিন ওই আচরণ করেছিলাম তা বোঝাতে পারবো নীলাকে। নীলা বুঝতে পারবি যে ওর বাবার স্বার্থের জন্যই আমি নীলার সাথে এমন আচরণ করেছিলাম। নীলার বান্ধবীর ফোন দিয়ে আমি নীলাকে ফোন দিলাম। অপর পাশ থেকে নীলার কণ্ঠ বেশি আসলো। হ্যালো মিতু, বল কী খবর। আমি নিলয়, প্লিজ ফোন কাটবে না। তোমার বান্ধবীর ফোন দিয়ে ফোন দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কী জন্য ফোন দিয়েছেন? আমাকে আবার অপমান করতে? নীলা, আমি তোমাকে 10টা মিনিটের জন্য চাই। মানে? তুমি আমার সাথে 10 মিনিটের জন্য দেখা করে নীলা, প্লিজ। তোমাকে কিছু কথা জানানো আমার খুব দরকার। না হলে যে আমি তোমার কাছে সারাটা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকব। অসম্ভব। আমি দেখা করার তো দূরের কথা, আপনার সাথে আমি কথা বলতেও পারবো না। প্লিজ নীলা, প্লিজ। ঠিক আছে, বিকেল 4টায় সেই জায়গায় থাকবেন। ওকে। বিকেলে আমি পার্কের সেই ব্রেঞ্চটাতে বসে আছি, যে ব্রেঞ্চটাতে আমি আর নীলা সব সময় বসে থাকতাম। একটা কালো গাড়ি থেকে নীলা নামলো। পরনে গোলাপি কালারের একটা শাড়ি পরা। মাথা নিচু করে আস্তে আস্তে নীলা এগিয়ে আসলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। কি বলবো ভেবে পাচ্ছি না। কোনো কিছু ভেবে না পেয়ে বললাম, বসো। না ঠিক আছে, কি বলবেন বলেন। কেমন আছো? যেমনটা থাকার কথা। নীলা প্লিজ, আমাকে ভুল বুঝো না। আমি সেদিন তোমাকে যে সব বলেছি তা সব তোমার বাবার অনুরোধে। মানে? হ্যাঁ, তোমার শ্বশুর তোমার বাবার কাছে অনেক টাকা পায়। সেই টাকা তোমার বাবার পরিশোধ করার মতো কোনো সামর্থ্য ছিল না। তোমার শ্বশুর তোমার বাবাকে বলেছিল তোমাকে তার ছেলের বউ করে নেবে, বিনিময়ে টাকা ফেরত দিতে হবে না। জানি, তবে আমার সাথে এমনটা না করলেও পারতে। নীলা, তারপরে অনেক কিছু লুকানো আছে যা তুমি জানো না। কি? তোমার স্বামীকে আগে তুমি চিনতে? তোমার স্বামী কত মেয়ের জীবন নষ্ট করেছে তা তুমি জানো? কিছুই জানো না। তোমার স্বামী বাবা টাকার অহংকারে অনেক মেয়েকে রেপ করেছে এবং তোমার স্বামীর কারণে সুসাইডও করেছে একটি মেয়ে। খবরদার, নিজের দোষ ঢাকতে রাহুলের ব্যাপারে কোনো কথা বলবে না। রাহুল আমাকে সময় দেয় না, তা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে আমাকে কিছুই বলবে না। তুমি কি জানো তোমার স্বামীকে আমি খুন করে দেব? মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। মানে? হ্যাঁ, যা বলছি তাই। খুন করব মিস্টার রাহুলকে। ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারল নীলা। আমি আর কিছু বললাম না, সোজা সেখান থেকে বেরিয়ে আসলাম। রাহুলকে আমি খুন করেই এই শহর ছাড়ব। জানি নীলা হয়তো কাঁদছে, কাঁদলে কাঁদুক, তা আমার ভাবার বিষয় না। আমার লাইফটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই লাইফটাকে আরও এগিয়ে নিয়ে যাব। রাহুল খুন হয়েছে। সংবাদপত্রে জানা গেছে রাহুল খুন হওয়ার ঠিক 30 মিনিট আগে রাহুলের ফেসবুক আইডি থেকে একটা নগ্ন ছবি ভাইরাল হয়েছে। রাহুলকে স্পষ্টভাবে দেখা গেলেও রাহুলের সাথে যে মেয়েটি নগ্ন অবস্থায় আছে তাকে চেনা যায়নি। পুলিশ আমাকে গ্রেফতার করে সকাল 7টার দিকে, যখন আমি নীলাদের এলাকায় গিয়েছিলাম তখন।
সকালবেলা নীলার সাথে দেখা করতে নীলার শ্বশুর বাড়িতেই যাওয়ার জন্য সেই দিকে গিয়েছিলাম। আমাকে গ্রেপ্তার করার পরে আমি রাহুলের খুনের কথা জানতে পারি। রাহুল খুন হয়েছে রাত 11টার দিকে। রাহুল অফিস থেকে বের হয়েছিল, তখন নাকি রাত 9টা বাজে। নীলা এবং নীলার বাবা জবানবন্দিতে আমাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নীলার ধারণা আমিই রাহুলকে খুন করেছি। আর গতকাল রাহুলের অফিসে গিয়েছিলাম, সেই অফিসের কর্মচারীদের সন্দেহ আমার দিকে, অথচ আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি গতকাল একটা হোটেলে ছিলাম, পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে গেল। প্রচুর পরিমাণে টর্চার করেছে। পুলিশ আমাকে কিছু জিজ্ঞেস করলেও তার সঠিক অ্যান্সার আমি দিতে পারলাম না, কারণ ওই যে কাল নীলাকে বলেছিলাম রাহুলকে খুন করব। অন্যদিকে আমার প্রচুর রাগ হচ্ছে, রাহুলকে কেন আমি নিজ হাতে খুন করতে পারলাম না। রাহুলকে খুন করে রাহুলের লিঙ্গ কুকুর দিয়ে খাইয়ে দিতে চেয়েছিলাম। রাহুলের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করতে পারলে আমার মনটাকে শান্তি দিতে পারতাম। ইচ্ছা ছিল যখন রাহুলকে আমি খুন করব, যখন তখন ভিডিও করে সমস্ত দেশবাসীকে দেখাবো একটা রাহুলের মতো জানোয়ারকে কিভাবে হত্যা করতে হয়। এই সুযোগ আসার আগেই রাহুলকে খুন করে দিয়েছে। পারলাম না আমার ইচ্ছা পূরণ করতে। পোস্টমর্টেমের রিপোর্টে জানা গেছে রাহুলকে মদ খাওয়ানোর সাথে বিষাক্ত ইনসুলিন রাহুলের শরীরে প্রবেশ করানো হয়েছে। ইনসুলিনের বিষ শরীরে প্রবেশ করতে সময় লাগে 50 মিনিট থেকে 1 ঘন্টা, অথচ ইনসুলিন শরীরে প্রবেশ করার ঠিক 37 মিনিট পর রাহুলের হাতে এবং পায়ের সমস্ত রক কেটে দেওয়া হয়। ড্রিম লাইট বারের এক কর্মী স্থানীয় পুলিশ অফিসারদের ফোন দিয়ে এই লাশের কথা জানায়। সেই কর্মীর জবানবন্দিতে পুলিশ জানতে পারে লাহোরের লাশ ড্রেনের মধ্যে পড়ে আছে। সেই কর্মী যখন কাজ শেষে বাসায় সাইকেলে করে যাচ্ছিল, তখন ল্যাম্পপোস্টের আলোতে রাহুলের বডি দেখতে পায়। তার চেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার কেউ রাহুলকে আগে কখনো দেখেনি বা কেউ চিনেও না। আর তাছাড়া রাহুলের কোনো আত্মীয় নেই ওই এলাকায়। আর রাহুল যে গাড়িতে চলাচল করত সেই গাড়িটা একটা গ্যারেজে পাওয়া গেছে। গ্যারেজটি ছিল রাহুলের ইন্ডাস্ট্রির অপর পাশে ছিল। গ্যারেজের মালিক জানায় রাহুল এই গ্যারেজে গাড়ি মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য রেখে কোথায় যেন যায়। গতকাল যখন রাহুল গাড়িটি সেই গ্যারেজে রেখে যায়, তখন রাহুল কার সাথে যেন ফোনে কথা বলেছিল। খুব ব্যস্ততার সাথে রাহুল সেখান থেকে বেরিয়ে পড়ে। রাহুলের লাশ যখন পুলিশ উদ্ধার করে, তখন রাহুলের সাথে কোনো মোবাইল পাওয়া যায়নি। সাথে ছিল একটা ম্যানিব্যাগ। আরেকটা ভাবার বিষয় হলো রাহুল গতকাল দুপুরে ম্যানেজারকে ব্যাংকে পাঠিয়ে 7 লাখের মতো টাকা তোলে। রাহুল 4 লাখ টাকা সেই ম্যানেজারের কাছে দিয়ে অন্য একটা প্রজেক্টে পাঠিয়েছে, আর 3 লাখ টাকা রাহুলের সাথেই ছিল। পুলিশ তদন্ত করতে শুরু করলো। জানা গেছে রাহুল 2টা ফোন ব্যবহার করত। রাহুলের ফোন নাম্বার ট্রেকিং করে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে রাহুলের ফোন থেকে লাস্ট কল ছিল 8:30টার দিকে এবং কথা হয়েছে রাহুলের স্ত্রী নীলার সাথে। কথা হয়েছে মাত্র 1 মিনিট 13 সেকেন্ড। অন্যদিকে পুলিশ আমাকে রিমান্ডের পর রিমান্ডে নিচ্ছে। পুলিশের কাছে যতই বলি না কেন যে আমি রাহুলকে খুন করিনি, তা বিশ্বাসই করছে না। টানা 11 দিন আমি জেলে কাটাচ্ছি, অথচ পুলিশ কোনো হদিশ খুঁজে পায়নি। আমি যে হোটেলে রাত কাটাচ্ছিলাম সেই হোটেলে পুলিশ তদন্ত করে কিছুই পায়নি। সিসি ক্যামেরা ফুটেজে পুলিশ জানতে পারল আমি সেদিন হোটেলে রাত 9টার সময় ঢোকার পরে আর বাইরে বের হইনি। আর রাহুল যেখানে খুন হয়েছে সেখান থেকে ওই হোটেলে যেতে টানা 1.5 ঘন্টা সময় লাগে। প্লাস রাহুলের অফিস থেকেও 1 ঘন্টা দূরের পথ। রাহুলের অফিস আর যেখানে খুন হয়েছে তার মাঝামাঝি একটা হোটেলে ছিলাম আমি। তারপরেও পুলিশ আমাকে সন্দেহজনক গ্রেফতার করে রেখেছে। নীলা 15 দিন পরে আসামি কাস্টমারিতে আসলো। জেলা পুলিশের অনুমতিতে নীলা আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। শোক পেয়েছে তো আমার স্বামীকে খুন করে। নীলা প্লিজ বিশ্বাস করো, আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না। তোমার মতো নিকৃষ্ট রাহুলকে খুন করে অস্বীকার করবে, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা। ছেড়ে তো গিয়েছিলে, এত কিছু কেন করলে নিলয়? আমাকে কষ্ট দিয়ে কি তোমার কোনো তৃপ্তি মেটেনি? তার চেয়ে আমাকে খুন করে দিতে।
নীলা, আসলে তুমি আমাকে বুঝবে না, আর বোঝাতেও পারবো না। তবে হ্যাঁ, এখন আমার নিজের উপরে রাগ হচ্ছে। আমি যেভাবে খুন করতে চেয়েছিলাম রাহুল জানোয়ারের বাচ্চা, সেভাবে খুন হলো না। আরে, আমি খুন করলে তো আরো জঘন্যভাবে খুন করতাম। রাহুলের কোনো অস্তিত্ব থাকতো না। কুকুরকে দিয়ে খাওয়াতাম রাহুলকে। তুমি এর শাস্তি পাবে নিলয়। আমি যতটা ভালোবাসতাম তার চাইতেও বেশি তোমাকে আমি ঘৃণা করি। এখন তোমার ফাঁসি হলে আমি একটু শান্তি পাবো। হা হা হা। নীলা, ঠিক আছে, আমার মরণ হওয়াটাই বেটার হবে। কারণ কারো চোখে ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকতে চায় না নীলা। আর আমি যদি শাস্তি পাই, তাহলে ভালোবাসার শাস্তি পাবো, এই খুনের নয়। আরে, আমি তো বেঁচে থেকে অনেক আগেই খুন হয়েছি। আমাকে খুন করেছে তোমার বাবা। তার সম্মানের আর পাওনার খুন হয়েছি আমি। আর কত মিথ্যা বলবে নিলয়? সবাই জেনে গেছে এই খুন তুমিই করেছ। তোমার শাস্তি পাওয়ার জন্য যা করা লাগে তা আমি করব। প্লিজ নীলা, চলে যাও এখান থেকে। আর কখনো আমার সামনে এসো না প্লিজ। খুব তাড়াতাড়ি শুনতে পারবে আমার ফাঁসি হয়েছে। তখন আমার লাশের ওপরে দুইটা লাথি দিয়ে তোমার রাগটা মিটিয়ে নিও। নীলা চলে গেল। সাদা ফ্রেমের চশমার মাঝ দিয়েও দেখা যাচ্ছিল নীলার চোখ চিকচিক করছে। তবে নীলার চোখ দেখে বোঝা যায় ওর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আমার আপনজন বলতে আছে শুধু আমার বড় ভাইয়া আর ভাবি। হয়তো তারা এখনো জানে না আমি কিসের মধ্যে আছি। যখন জানতে পারবে তখন ছুটে চলে আসবে। কেন যেন ভাইয়াকে দেখতে ইচ্ছে করতেছে। হয়তো আমার ভাইয়া আমাকে বুঝবে। কেউ না বুঝলেও আমার ভাইয়া বুঝবে আমি অপরাধী নই। পুলিশকে জানিয়ে আমার ভাইয়াকে আসতে বললাম। আমার ভাই ভাবি ছুটে চলে এসেছে। কারাগারের অপর পাশ থেকে আমার ভাই আমার হাতটা ধরে কেঁদে দিয়েছেন। আমাকে শুধু বলল, এই কারাগার থেকে আমাকে নিরপরাধ বানিয়ে এখান থেকে বের করে নিয়ে যাবে। আমার ভাইয়া নীলাকে অনেক বুঝিয়েছে যে আমি এই খুন করতে পারি না। আমার উপরে তাদের অগাধ বিশ্বাস আছে। কিন্তু নীলা কিছুতেই মানতে চাইল না। আমার ভাই ভাবিকে নীলাদের বাসা থেকে তাড়িয়ে দিল। আমাকে যখন এই কারাগার থেকে ঢাকা কারাগারে নিয়ে যাবে, তার একদিন আগে নীলা আবারও আমার সাথে দেখা করতে আসলো। তোমার শাস্তি তুমি পেয়ে যাবে, কিন্তু আমার এই পেটের সন্তানকে এতিম বানিয়ে দিলে তুমি। মানে, আমার গর্ভে বাচ্চা বড় হতে চলছে। কিছুদিন আগেই ডাক্তারের কাছ থেকে প্রেগনেন্সির রিপোর্ট পেলাম। কি ক্ষতি করেছিল তোমার? আজ কেন রাহুল খুন হবে আর আমার বাচ্চাটা কেন পাপের শাস্তি বহন করবে? আমি বাইরে থাকলে তোর বাচ্চাটাকেও মেরে ফেলতাম পৃথিবীর আলো দেখার আগে। কোনো জানোয়ারের বাচ্চা এই পৃথিবীতে আসতে পারে না। গলা টিপে হত্যা করতাম। অবশ্য তোর বাচ্চাকেও মেরে ফেলতো, রাহুলকে যেভাবে খুন করেছে। তোর কপালে আমার থুতু ফেলতে ইচ্ছা করছে। অবশ্য 2 দিন পরে তোর ফাঁসি। তোর শাস্তি পেয়ে যাবি। নিলয়, অপেক্ষা কর। নীলা চলে গেল। পরের দিন আমাকে ঢাকা কারাগারে নিয়ে গেল। আমি নিরপরাধ তার প্রমাণ কেউ দিতে পারল না, আর কেউ দিতেও পারবে না। আমার পক্ষ হয়ে যে উকিলই আসুক না কেন, সেই উকিলকে টাকা খাইয়ে রাহুলের বাবা বুঝে করে নেয়। অন্যদিকে আমার ভাইয়ের কাছে জানতে পারলাম রাহুলের ছোট ভাইয়ের সাথেই নীলাকে আবার বিয়ে দিবে রাহুলের বাবা। আদালত আমার ফাঁসির রায় দেওয়ার ঠিক 2 দিন পরে পুলিশ তদন্ত করে জানতে পারলো রাহুলের খুন নীলার বাবা লোক দিয়ে করিয়েছে। তথ্য সূত্রে জানা গেছে রাহুলের বাবা নীলার বাবার কাছে তার পাওনা টাকার জন্য প্রচুর পরিমাণে চাপ দিতেছে। আর তাছাড়া রাহুলের সব অপকর্মের কথা নীলার বাবা জানতে পেরেছে। নীলাকে এবং নীলার বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাহুলকে যেহেতু নীলার বাবা খুন করেছে, তাই নীলাকে পুলিশ ছেড়ে দিয়েছে। নীলার বাবা গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। আর নীলা যখন আটকে ছিল, তখন আমি নীলার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু নীলা আমার সাথে কোনো কথাই বলল না। আমিও কিছু না বলে সেখান থেকে চলে গিয়েছিলাম। কিছুদিন বিশ্রাম নিয়ে আমি নীলার সাথে দেখা করতে গিয়েছিলাম। নীলার বাসায় ছিল তখন নীলার মা। তার কাছ থেকে জানতে পারলাম নীলাকে তার শ্বশুরবাড়ির লোকজনে আটকে রাখছে, এবং তারা চাইছে রাহুলের ছোট ভাইয়ের সাথেই নীলাকে বিয়ে দিবে। রাহুলের ছোট ভাই দেশের বাইরে একটা কোম্পানিতে জব করতেছে।
সে দেশে আসলেই তার সাথে বিয়ে দিয়ে দিবে। আমার বড় ভাই আমাকে তাদের সাথে করে নিয়ে গেল। তারা আমাকে বিয়ে দিবে, তার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। সব কিছু ভুলে গিয়ে নীলাকে কাছে পেতে চাই। আসলে নীলার তো কোনো দোষ ছিল না, শুধু শুধু নীলাকে কষ্ট দিয়েছি। রিলেশন করার আগে শুনেছি ভালোবাসা নাকি খুব বেদনা, ভালোবাসা থাকলে নাকি অনেক বাধা বিপত্তি আসে। আসলেই ভালোবাসা নামক জিনিসটা এখন আমায় কুরে কুরে খাচ্ছে। আমি সাত পাঁচ না ভেবেই বলেই দিলাম ভাইয়া ভাবিকে আমার আর নীলার সাথে যা ঘটেছে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাই। হাস্যকরের মতো কথা ভেবে ভাইয়া হেসে দিয়ে বলল, তুই কি ভুলে গেছিস নীলার গর্ভে অনাগত সন্তান বেড়ে চলেছে। ভাইয়া, ওর সন্তান না হয় আমার পরিচয়ে বলা হবে। নীলয় পাগলের মতো কথা বলিস না, এটা কখনো সম্ভব না। দেখো ভাইয়া, নীলা আর আমার মাঝে এখন কোনো যোগাযোগ নাই, কিন্তু বিলিভ করো, নীলার জন্য আমার তেল পরিমাণ ভালোবাসা কমেনি। আর আমার মনে হয় না নীলা আমাকে ভুলে গেছে, বা আমার জন্য ওর কাছে তেল পরিমাণ অভিযোগ আছে। আজ আমি যদি নীলার বাবার কথা শুনে এমন সিদ্ধান্ত না নিতাম, তাহলে এই পরিস্থিতির শিকার আজ হতে হতো না। ভাইয়া, এমন ঘটনা তো অহরহ ঘটে যাচ্ছে। তুমি দেখো, অনেকেই বড় বড় সন্তান থাকা সত্ত্বেও বিয়ে করে। আর আমরা 5টা বছর ধরে একে অপরকে ভালো করেই চিনি জানি। প্লিজ ভাইয়া, তুমি কিছু একটা করো। আমার কথা শুনে ভাইয়া ভাবি চোখ কুঁচকে তাকালো। আমি তাদের সামনে থেকে চলে গেলাম। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালাতে জ্বালাতে মনে পড়ল নীলার সবচেয়ে অপছন্দ ছিল স্মোক করা। রিলেশন চলাকালীন আমি মাঝে মধ্যে স্মোক করতাম, খুব সাবধানে। একদিন নীলার কাছ থেকে আর সামলাতে পারলাম না। একদিন হেঁটে হেঁটে বাসা থেকে কলেজে যাচ্ছিলাম। হঠাৎ করেই মুষলধারে গুপগুপে বৃষ্টি শুরু হলো। আমি তাড়াতাড়ি রাস্তার পাশের একটা টঙের দোকানের মধ্যে ঢুকে পড়লাম। টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছে, থামছেই না। হালকা হালকা ঠান্ডাও লাগতেছে। দোকানদারকে কড়া করে একটা লাল চা আর সাথে একটা সিগারেট দিতে বললাম। চা আর সিগারেট পান করতে করতে বৃষ্টির বেগ কিছুটা কমলো। অন্যদিকে নীলা আমাকে কয়েকবার ফোন দিয়েছে। বৃষ্টির শব্দের ফোনের রিংটোন কানে পর্যন্ত আসেনি। ফোন হাতে নিয়ে যখন দেখলাম নীলা আমাকে কয়েকবার ফোন দিয়েছে, তখন আমি নীলাকে ফোন ব্যাক করলাম। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলাম আমি কোথায় আছি। আমি যে টঙের দোকানে বসা ছিলাম সেই দোকানের নাম বললাম। আর তাছাড়া আমাদের কলেজটা ছিল টঙের দোকানের পাশে। কিছুক্ষণ পরে নীলা ছাতা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসছে। দোকানের কাছে আসার পরে নীলা আমাকে তার ছাতার নিচে যেতে বলল। আমি আর নীলা এক ছাতার নিচে হেঁটে যাচ্ছি। তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। কলেজের মধ্যে এসে একটা ছাউনির নিচে এসে বসলাম। ঠান্ডায় আমার দুই ঠোঁট কাঁপতেছিল। তার নীলার চোখে পড়ে গেল। আশেপাশে তাকিয়ে নীলা আমার ঠোঁটে চুমু খেল। অমনি সাথে সাথে একটা থাপ্পড়। আসলে চকলেট বা চুইংগাম কিছুই মুখে দেয়নি। আর তাছাড়া আরেকটি মজার বিষয় হলো, সেদিনই প্রথম লিপকিস দিয়েছি নীলা। সেই প্রথম দিনেই সিগারেটের গন্ধ নীলার নাক পর্যন্ত পৌঁছে গেল। নীলা আমাকে থাপ্পড় দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমিও বোকা মানুষের মতো তাকিয়ে আছি। নীলার হাত ছুতে যাব, তখনই হাতটা ছিটকে হাঁটা দিল। টানা 2 দিন নীলা আমার সাথে কথা বলে নাই। সেই থেকে স্মোক করা ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ আমি চেইন স্মোকার। ভাবতে ভাবতে হাতের সিগারেট পুড়ে গেল। প্যাকেট থেকে আরেকটি সিগারেট বের করে টানতে লাগলাম। আচ্ছা, নীলা আমার কাছে ফিরে আসবে তো? নীলাকে যে বড্ড ভালোবাসি। নীলাও কি আমাকে ভালোবাসে, নাকি বড্ড ঘৃণা করে আমাকে? নীলার হাতটা একটি বারের জন্য কি ছুতে দিবি আমায়? হাতটা ধরে হাঁটু গেড়ে যদি আবার ভালোবাসার আবদার করি, আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না তো? কখন যে চোখের কোণে পানি চলে আসলো তা খেয়াল রাখতে পারলাম না। মনটা ছুটে চলছে নীলার কাছে, কেমন যেন অস্থিরতার মাঝে কাটাচ্ছে। নীলা এখন শ্বশুরবাড়ির লোকজনদের কাছে আটকা হয়ে আছে। নীলাকে বিয়ে দেয়নি তো রাহুলের ছোট ভাইয়ের সাথে। আমি যাব নীলার কাছে, যেভাবেই হোক নীলাকে আমি ওর বাসা থেকে বের করব। রাত তখন 2টা। কোনো মতেই ঘুমাতে পারলাম না। নীলাকে আবার ফিরে পেতে চাই, এই কথা ভাইয়া ভাবিকে বলার পরে
তারাও আমার সাথে ঠিকমতো কথা বলেনি। শুয়ে শুয়ে ভাবছি ভোর হলেই নীলার উদ্দেশ্যে রওনা হব। ফজরের আজানের শব্দ কানে ভেসে আসছে। ভাইয়া জেগে গেছেন। অজু করে নামাজ পড়ে নাস্তা করার জন্য টেবিলে বসলেন। আমি ফ্রেশ হয়ে ভাইয়ের পাশে এসে বসলাম। নিলয়, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি নীলার সাথে দেখা করতে যাব। নিলয়, তুই কেন বুঝতেছিস না? এটা কখনো সম্ভব না। ভাইয়া, আমি কিছুই শুনতে চাই না। যা হবার আমার হবে। তোমার গাড়িটা আর আমাকে কিছু টাকা দাও। টাকা আর গাড়ি নিয়ে কি করবে? নীলাকে নিয়ে আসবো। আর আমার হাতে টাকা নাই, তা তো তুমি জানো। দেখ নিলয়, আমি তোর ভালোর জন্য বলতেছি। বুঝতে পারছি ভাইয়াকে বলে কিছুই লাভ নেই, কারণ ভাইয়া কখনোই এটা মেনে নিতে পারবে না। ভাবিকে বললেই হবে। তাই ভাবিকে ভালো মতো বোঝাতে হবে। পরে ভাবি ভাইয়াকে বুঝিয়ে কিছু টাকা এবং তার গাড়ির চাবিটা আমাকে এনে দিল। ভাইয়ার ড্রাইভারকে আমার সাথে যেতে বারণ করলাম। আমি একাই গাড়ি নিয়ে রওনা দিলাম। যে কোনোভাবেই নীলাকে ওই বন্দি ঘর থেকে বের করাতে হবে। তাই ওই এলাকার কিছু পরিচিত বন্ধুদের ফোন দিয়ে জানিয়ে রাখলাম। ওরাও আমার সাথে যাবে নীলার কাছে। নীলার বাবা মা যে বাড়িতে থাকতো, আমি প্রথমে সেই বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম নীলার মা অনেক আগেই তার বাবার এলাকায় চলে গেছে এবং তার মাথায়ও মেন্টালিটির সমস্যা দেখা দিয়েছে। তবে এখনও নীলা রাহুলদের বাসায় আছে। আমি তড়িঘড়ি করে রাহুলদের বাসায় গেলাম। রাহুলের বাবার সাথে প্রথমে দেখা হলো। তিনি আমাকে দেখেই বলল, তুমি এখানে? নীলার কাছে এসেছি। ও কোথায়? রাহুলের পাশে। মানে? আসো নীলার কাছে। আমাকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে গেল রাহুলের বাবা। নতুন দুইটা কবর দেখা যাচ্ছে। কাছাকাছি যেতে আমার পা থেমে গেল। কবরের ফলক পাথরে বড় অক্ষরে একটাতে লেখা নীলা, আরেকটাতে লেখা রাহুল। চোখ বেয়ে শুধু পানি পড়ছে। বুকটা চিনচিনে ব্যথা শুরু হলো। দম আটকে আসতে শুরু করলো। রাহুলের বাবা আমার ঘাড়ের উপরে হাত রেখে বলল, একমাত্র দেনা পাওনার জন্য কয়েকটি মানুষের জীবন শেষ হয়ে গেল। সব কিছু আমার জন্যই হয়েছে। এর শাস্তি আমিও পাবো। আমি কিছু না বলে শুধু ওপরের দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমার কাছে পাওয়ার দেনা পাওনাটাও শোধ হলো না। তোমার আমার দেনা পাওনা শোধ করবো ওপারে এসে। সমাপ্ত।